জুতাটা মুছে দে, না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব। তারপরও দিব না। তুই আমার মুখের ওপর কথা বলিস। দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে? তোর বাপও পারবে। আমাকে যা বলার বলছো, আমার বাবা মাকে নিয়ে কিচ্ছু বলবি না, যা এখান থেকে। তোকে আমি ছাড়বো না। বলেই চলে গেল, জানি না কি করবে। আমি এই কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে মাটিতেই পড়ে না। আমি আছি আটকে বিপদে, এতদিন ছিল সীমা, এখন আবার রিয়া। ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কি রে, এখানে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, চল। এর মাঝে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল ডেকেছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু করেছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাবো ওর সঙ্গে। আমি মানা করলাম, তারপরে ও আমার সাথে গেল। রুমে প্রবেশ করতেই দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু ভয়ে পড়ছিল, কি করবো বুঝতে পারছি না। ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করেছো কেন? আর তাকে থাপ্পড় কেন মারছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করছে, থাপ্পড় মারছে, তাই আমিও মারছি। আব্বু, সব মিথ্যা। আরো কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই আমি তোকে টিসি দিয়ে দিচ্ছি। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দেবেন, তাও আবার আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই, তোর সাহস হয় কিভাবে এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করছো, আবার এখন আমার সাথে এভাবে কথা বলছো। দেখুন স্যার, আমি কিছু বলতেছি না। আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর মা বাবা শিক্ষা দেয়নি, নাকি তোর মা বাবা তোকে নির্লজ্জের মতো এসব শিক্ষা দিচ্ছে? তোর মা বাবাও মনে হয় তোর মতো চ চ চ। আর কিছু বলার আগে আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দেই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলা আমার মাথায় রক্ত উঠে গেছে। কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তো সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আর একটা বাজে কথা বললে এখানেই পুঁতে ফেলবো, কেউ কিছু করতে পারবে না। আমার সম্পর্কে যা বলার বলছো, কিন্তু আমার মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? তোর মেয়ে কি না কি বলছে তা দেখে কাউকে টিসি দিয়ে দিবি? মামার বাড়ি আবদার নাকি? আর তোকে বলছিলাম আমি ইচ্ছে করে ধাক্কাটা দেইনি, তারপরে বিষয়টা এত দূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যদের মানুষ বলে মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন, আপনারা যদি ওদের জায়গায় থাকতেন। বলেই বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা। এরা নিজেরে কি মনে করে? আমার পিছু পিছু নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক ও ভয় পাইছে, দেখেই বুঝতে পারছি। আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? এইভাবে তাকিয়ে আছো কেন? ধাক্কা দিয়ে বললাম। তুই কি সত্যিই সেই জিহাদ যাকে অনেক অপমান করার পরেও কিছু বলে নাই? কেন, সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তো উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দিইনি। ও, তোর বাবা মা কে? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলে জানতে পারবি। এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবছে, এই জাহিদ কে, কি তার পরিচয়? যখনই একে ওর বাবা মা পরিবার বা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়। কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ও রিয়া এক ঘরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবছে, কে এই ছেলে? আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না। এই ছেলে নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবছে, ওই ছেলেটাকে আব্বুর সাথে এইভাবে কথা বললো, আর ও তো ঠিকই বলেছে। আমিও তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করেছি, ওর বাবা মা নিয়ে কথা বলেছি, তাই ও আমাকে থাপ্পড় মেরেছে। ওর সাথে এইসব করা আমার একদম ঠিক হয় নাই। কালকেই ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবে কেটে গেল দিনটা। পরের দিন কলেজে গিয়ে আড্ডা দিচ্ছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? এদিকে একটু আসবে? তোমার সাথে আমার একটু কথা আছে। পারবো না, বলতে হলে এখানেই বলেন। প্লিজ একটু আসো। কেন, আবার তোমার আব্বার কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো। কোনো খারাপ ব্যবহার করব না। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মেরেছিলে, তাই আমার রাগ উঠে গিয়েছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীরার সাথে বন্ধুত্ব করছো। নীলার সাথে বন্ধুত্ব করার একটা কারণ আছে। কি কারণ? সেইটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করব না, প্লিজ। ওকে, তবে বন্ধু থেকে বেশি কিছু না। ওকে।
এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এইসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে থাকায় কিছু বলতে পারছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে লাগলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাবে এমন সময় ওই তোরা যা, আমি আর ও পরে আসছি। ওরা সবাই চলে গেল। তারপর ওই তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব, ও অনেক করে বলছে। ও বললেই করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? অনেক সমস্যা। আরে বাদ দে তো, বন্ধুত্বই তো করছি, প্রেম তো আর করি না। কি বললি হারামি? ওই স্যার এভাবে কেউ কারো কলার ধরে নাকি? আমি ধরি। আরে তুই রাখছিস কেন? তুই কিছু বুঝিস না। কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম, কলেজ থেকে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম। আর 2-3 দিন পরে এই শহর ছেড়ে চলে যাব। তারপর বাসায় এলাম, রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমি ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে কখন নিয়ে আসবি? না আম্মু, আমি বাড়িতে আসার পর তোমাদের বলছি। আরো কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। আজকে আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে, কেউ কিছু বলছে না। আমি তো ভাবতেছি বাহ, ভালোই সুযোগ পেয়ে গেলাম, আজকে এর ফয়সলা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি, সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হায় রে মানুষ। তারা যখনই মেয়েটার ওন্না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম, আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরও তুই আমার সামনে আসছিস। আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেটা একটু পরেই দেখা যাবে কে কাকে শেষ করে। কি বললি? বলেই আমার কলার চেপে ধরলো। কলার স্যার। ছাড়বো না, কি করবি তুই? কলার স্যার, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? বলে আরো জোরে কলার ধরলো। শেষবারের মতো বলছি, কলার স্যার। ছাড়বো না, তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে পড়লো। এতক্ষণ কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাকও হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নেই। রকি আমার দিকে রাগি সে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে তোরা করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা উপরে উঠে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে ওর নাক ফেটে রক্ত পড়তে লাগলো। তখন ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকেই আছে। আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দিবে। সারা জীবনও জেল থেকে ছাড়া পাবি না। সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই, চিন্তা করিস না, একটু পর পর সবাই এখানেই আসবে। আচ্ছা, এখন বল তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? হ্যাঁ মনে পড়ছে না? কিসের, একটু পরেই বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকিব ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে রয়েছে। এর মধ্যে সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সকলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা, কেউ ভয়ে কিছু বলতে পারছে না। কিরে, অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। ফুল মেরো কি? কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাজাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস, তুই জানোস না আমি কে। কুল মেরো কি? কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আমার কাছে আছে। আর আপনাকে গুলি করছি যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, আগেই ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সবাই ভাবছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কি রে, অবাক হচ্ছিস? আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে? সব কয়টা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস, সেটা জানার পর কেউ আর বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কিরে, বলবি না তোদের বস কে? না, আমাদের মেরে ফেললেও বলবো না। বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। কে? আমিই বলছি, তোদের লিডার, এখানকার কমিশনার। ওর কথাই তোরা ডিরেক্ট সাপ্লাই দেস। আই এম রাইট? রকি তো পুরাই অবাক, আর ভাবছে কে ও, কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ির সাথে পুলিশেরও গাড়ি প্রবেশ করছে। বুঝতে বাকি রইলো না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু ও তার পুলিশ। রকির আব্বু আমার কাছে এসেই বলল, এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার, আবার গুলিও করছিস?
তোর কি জানের মায়া নাই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? বলেই আমার কলার চেপে ধরলো। আমার তো রাগ উঠে গেল, সোজা আমার কলার ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশটা সহ সবাই অবাক, একটা ছেলে কিভাবে এত সাহস পায় এত বড় নেতার কলার ধরার। তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। কে রে তুই? তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দেব না, নিজের নাম পরিচয় ভুলে যাবি। আমি একটা মুচকি হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টে হেলিকপ্টার ও নিচ দিয়ে 5টা গাড়ি এসছে। সবাই ভাবছে এখন আবার কে আসলো। আসলে এগুলো সবাই আমার দলের। গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সেই হলো রকির বস। এরা এখানে ড্রাগের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এদের শেষ করার জন্য এখানে আমার আশা। যদিও এটা আমার দলের যে কাউকে পাঠালেই শেষ করতে পারতো, কিন্তু আমার তো একটা কাজ ছিল, আরো একটা কাজ ছিল, সেটা পরেই জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানা ধ্বংস করছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টার গুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামালো আর আসল অপরাধীকে নামিয়ে আনা হলো আমার কাছে। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতেই অস্ত্র। আমি এবার রকি আর কমিশনারের সামনে গেলাম, গিয়ে রকিকে বললাম, কিরে তোর বসকে তো ধরে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন ওই তুই আমাকে এখানে ধরিয়ে আনছত কেন? ওই তোরা ওকে গ্রেপ্তার করস না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটা যাবে ওদের সাথে। আব্বু তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তখন রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শফিক সাহেব, আপনি আপনার ফোনটা আগে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। হা হা, কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরেও আপনি তাকে কোনো কিছু করেননি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করেই যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতা আমি কেড়ে নিলাম। আপনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো তোকে পরিচয় দিবই, তার আগে শোন, এই কয়দিনে তোর যত অবৈধ আস্তানা, তোর লোকজন সব আমিই ধ্বংস করছি। ড্রাগের ব্যবসা আমি এই কয়দিনে বন্ধ করছি। আজকে তোদের শেষ করে দেব। কে তুই? কি তোর পরিচয়? এসব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার টাইগার। এইটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরো ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনছিস? আর তোদের শেষ করার জন্য আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলেই সবকটাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকলের উদ্দেশ্যে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা, তা আমি করেও ফেলছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকে এই ঘটনা বাইরের কেউ যেন জানতে না পারে। বলেই সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। পরের দিন কলেজে গেলাম, এটাই শেষ যাওয়া। গিয়ে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজে সবাই কেমন করে তাকাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেটআপ পুরোই হিরোদের মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিচ্ছে। কিরে, কি করো তোমরা? ভাই আপনি এখানে? ওই কে রে? কার ভাই? আপনি আমাদের ভাই, কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নাই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে, যে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব, কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যি চলে যাবি? না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেকদিন আব্বু আম্মু থেকে দূরে আছি। ও আচ্ছা, তোকে আমার কিছু বলার আছে। বল। এখানে না, ওদিকটাই চল। তারপর আমরা ওইদিকে গেলাম। আসলে কিভাবে যে বলি। কি বলবি, বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। কেন? আমি দেখতে অসুন্দর? তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে তোকে দেখলেই পছন্দ করে ফেলবে, কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি বলেই সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদছে। আপনারা ভাবছেন আমি তো ওকে ভালোবাসি, কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দিব, তাই ওর মুখ থেকে যেটা শোনার সেটা আমি শুনে ফেলছি। তাই এখন আব্বু আম্মুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো, আর বাসর ঘরে সারপ্রাইজটা দেবো। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাঁদছিল তখন ইচ্ছে করছিল ওকে গিয়ে জড়িয়ে ধরে বলি আমিও তোকে ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে, গিয়ে দরজা নক করলাম। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাঁদছো কেন? আমি তো চলে আসছি।
বাবা। তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গেছিস। কি যে বলো না, আমি একদম ঠিকই আছি। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায়নি, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম, পিছন থেকে ওর চোখ তুটে ধরলাম। এই কে? বলতো কি? ভাইয়া তুই? বলে পিছন ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম, তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হয়েছে, এখন তো আমি চলে এসেছি, কতগুলো চকলেট দিয়ে ধর এগুলো। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছো? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলছি। আব্বু বললো তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনার তো বলাই হয়নি, বিয়ের কথা নীল আর আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানেও না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবে কিছুদিন কেটে গেল। এতদিন সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলিনি। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হলো বিয়েটা। এর মধ্যে আমি আবার ঢাকায় চলে গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছো? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি। তুই এখন কোথায়? আমি তো ঢাকাতে আসছি কালকে। তাহলে আজকে আমাদের সাথে মিট কর, নীলা সবাইকে যেতে বলে। কি ওকে, ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাক হচ্ছে। সবার সাথে কুশল বিনিময় করলাম। নীলা, সবাইকে কেন আসতে বলছস? এই ধর এগুলা? আমার বিয়ের কার্ড। আগামী 15 তারিখে আমার বিয়ে। কি? তুই না জিহাদকে ভালোবাসিস? ও তো আমাকে বাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগে থেকে চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁত চেপে কথাটা বললো। আমি শুধু মুচকে হাসি। তারপরে সে চলে গেল, তার নাকি কাজ আছে। জাহিদ, মেয়েটি সত্যি তোকে অনেক ভালোবাসে, তোর উপর জিত করেই ও বিয়েটা করতো। আমিও তো তাকে ভালোবাসি। তাহলে এইসব কি? কার্ডটা খুলে দেখ। ও তাহলে এই ব্যাপার। নীলা জানে না, জিদের বয়সে কার্ডটা খুলেও দেখেনি। এখন ট্রিট দিতে হবে মামা। ওকে চল। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবে বিয়ের দিন ঘনিয়ে এলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসায় গেলাম। নীলার সাথে দেখা করলাম। ও আমাদের করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিস্তি এসে আমাকে বললো নীলা নাকি আমাকে ছাদে ডেকেছে। আমি নীলার কাছে গেলাম। কিরে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস, তুই কি আমায় সত্যিই ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না, কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে। তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি দাঁড়িয়ে গেলাম। যদি সত্যি ও কিছু করে ফেলে? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না, এই তোর ভালোবাসার কসম। আর আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না, আমার একটা কাজ আছে। বাই। এরপর দেখলাম নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে, ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে সব বলে দিই, কিন্তু এখন করব আর মাত্র একদিন, কালকেই সব ঠিক হয়ে যাবে। ওই সোজা বাসায় আসলাম। আমার গায়ে হলুদ হলো পরের দিন বিয়ের দিন। রেডি হয়ে সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পন্ন হলো। সব আয়োজন এমন ভাবে করছি যাতে নীলা কিছু বুঝতে না পারে। ছাদে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। ভাই, বিড়ালটা ভালোভাবে মারি। দেখছি, আবার তোকে দেখে আর পরেও কিন্তু ফুল ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে, বিড়ালি ওকে মেরে বসে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতেই ভয় করছিল, জানি না আমাকে দেখার পর ও কি রকম রিয়েক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে ঢুকে পড়লাম রুমে। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। ওর সামনে যেতেই একটা ছুরি বের করলো। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি। শুধুমাত্র বাবার কথায় আর ওর উপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না শোনা? বলেই ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমিই তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না? সে কি? তোমাকে পাওয়ার জন্য তোমার কলেজ পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথাই বলতে না। মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লেগে যায়, তাই তোমাকে পাওয়ার জন্য আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যিই ভালোবাসো কিনা। ও, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান, একটু আদর করো না। একদম না ফাজিল। তুমি আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছো,
তাই আজ থেকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তা তো হবে না সোনা। বলেই ওকে কোলে তুলে নিলাম, তারপর খাটে শুয়ে দিলাম, তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ও আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে নিল। তারপর আর জানি না, কারণ আমি এখন বিয়েই করিনি। আপনারা জানতে চাইলে বিয়ে করে নেন। সমাপ্ত। আমি জানি গল্পটা ততটা ভালো হয়নি, কারণ অনেক ব্যস্ততার কারণে গল্পের এন্ডিংটাও ভালো হয়নি। তারপরে যারা পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারপরে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।